আমাদের তরুণ মেজর জিয়া রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার ধারাবাহিকতায় আজকে আমি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছি। এটা ইতিহাসের তাজউদ্দিনের সাক্ষ্য, তার বক্তব্য। সেই কারণে আওয়ামী লীগ তাজউদ্দিন সাহেবকে মূল্যায়ন করে না। তাই আমরা আজকে বলতে চাই, বাংলাদেশের ইতিহাস যদি কেউ পাল্টিয়ে ফেলতে চান, কেউ পাল্টাতে পারবেন না। আমি সেই কারণেই বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে তারপরে ক্ষান্ত হন নাই। ওনার প্রিয় সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে একটি চিরকুট পাঠিয়েছিলেন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গ্যারিসনে। চিঠিতে লেখা ছিল, তুমি এখান থেকে যে কোনোভাবে হয় দুটি নাবালক সন্তানকে নিয়ে এখান থেকে পালিয়ে তোমার আত্মীয় স্বজনের বাড়িতে চলে যাও, ঢাকা বা দিনাজপুর যেখানে যাও। বেঁচে থাকলে দেখা হবে, দেশ স্বাধীন হলে দেখা হবে, নাইলে নাও দেখো, মাফ করে দিও। এই চিঠি পাওয়ার পর বেগম খালেদা জিয়া অনেক কষ্ট করে ঢাকা আসলেন। সিদ্ধেশ্বরীতে ওনার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে রইলেন। কিন্তু পাক হানাদার বাহিনী তাকে খুঁজতে খুঁজতে 1971 সালের 22 জুলাই এই সিদ্ধেশ্বরী বাড়ি থেকে আরাফাত রহমান খোকন, তারাক রহমান সহ বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট নিয়ে যান। এই ক্যান্টনমেন্টে নিয়ে গেলে উনি ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন। তাহলে বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধাকে বেগম খালেদা জিয়া কিনা? তাহলে বেগম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। আরেকটি ঘটনা 1971 সালের ওই জুলাই মাসে সংঘটিত হয়েছে। বেগম ফজিলাতুন্নেসা মুজিব তার প্রিয় জামাই ডক্টর ওয়াজেদকে নিয়ে সেদিনকার গভর্নর হাউসে গভর্নর জেনারেল রাউফ ফরমান আলীর সাথে সাক্ষাৎ করেন। এটা আমার বলা না, এটা বিশিষ্ট কলামিস্ট, সাংবাদিক, রাজনৈতিক গবেষক মহিউদ্দিন সাহেবের বইতে লেখা আছে। সেখানে উনি ডক্টর ওয়াজেদকে রাউফ ফরমান আলীর সাথে দেখা করলেন একটি মাত্র কারণে, ওনার কন্যা শেখ হাসিনা সন্তান সম্ভবা, সে সন্তান জন্ম দেবেন, তার যেন ভালোভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়। রাউফ ফরমান আলীর নির্দেশে ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি ক্যাবিন বরাদ্দ করা হয় শেখ হাসিনার জন্য। এবং ডক্টর ওয়াজেদ এবং সেখানকার ডক্টর সুফিয়া ওয়াদুদ গাইনি বিভাগের হেড ছিলেন, তার তত্ত্বাবধানে শেখ হাসিনা সেদিন 1971 সালের 27 জুলাই সজীব ওয়াজেদ জন্ম দেন পাক হানাদার বাহিনীর সার্বিক সহায়তায়। ইতিহাস দুটি, একটি হলো মুজিব পরিবারের ইতিহাস, আরেকটি হলো জিয়া পরিবারের ইতিহাস। কোনটি স্বাধীনতার সপক্ষে শক্তি, কোনটি মুক্তিযুদ্ধের শক্তি? আর আপনি মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে মুখে ফেনা সারা বাংলাদেশ, আপনার ভাই বোন আপনার নামে, আপনার বাবার নামে সারা বাংলাদেশের ল্যাট্রিন সহ সব সাইনবোর্ড আপনি লাগিয়ে ফেললেন। জিয়া রহমানকে আপনি রাজাকার বলার চেষ্টা করলেন। আমি আরেকটি কথা বলতে চাই, সেটি হলো শেখ মুজিব 1975 সালের 25 জানুয়ারি সংসদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী হিসাবে। আর 1 ঘন্টার মধ্যে 4র্থ সংশোধনী পাশ করে শেখ মুজিব হয়ে গেলেন আজীবনের রাষ্ট্রপতি, বাংলাদেশের বাদশা হয়ে গেলেন। আর বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে, সকল সংবাদপত্র নিষিদ্ধ ঘোষণা করে দিলেন। বাংলাদেশের আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি উনি বিলুপ্ত ঘোষণা করে দিয়ে বাকশাল কায়েম করেছিলেন, এবং বাকশাল ছাড়া কোনো রাজনৈতিক দল বাংলাদেশে ছিল না। এই যে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেল, বাংলাদেশের সকল মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ হয়ে গেল। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সকল সুযোগ সুবিধা শেখ মুজিব সেদিন বন্ধ করে দিলেন। তার পরবর্তী পর্যায়ে এই সেনাবাহিনী হলো মুক্তিযুদ্ধের সেনাবাহিনী। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর বাঙালি যে সমস্ত সৈনিকেরা যেখানে ছিলেন, সেনা কর্মকর্তারা ছিলেন, সবাই বিদ্রোহ করে বিভিন্ন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। সেই কারণে আপনারা দেখবেন বাংলাদেশের যতগুলো সেক্টর কমান্ডার আছে, সকল সেক্টর কমান্ডাররাই পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে এসেছেন। এই সেনা কর্মকর্তারাই সেক্টর কমান্ডার হয়েছে। আর জেনারেল উসমানী হয়েছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। তাই শেখ মুজিব 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করে যে গণতন্ত্র যদি শেখ মুজিবকে সেদিন যদি প্রধানমন্ত্রী মেনে নিতেন, তাহলে মুক্তিযুদ্ধ হতো না। আমরা মুক্তিযুদ্ধ করেছি আমাদের ন্যায্য দাবির জন্য, গণতন্ত্রের জন্য। এই গণতন্ত্রকে কবর দিয়ে
মানুষের অধিকার, মৌলিক অধিকার, বাক স্বাধীনতাকে কবর দিয়ে শেখ মুজিব নিজে বাকশাল গঠন করে রাষ্ট্রপতি আজীবনের জন্য হয়ে গেলেন। সেদিন টকবকে রণাঙ্গন ফেরত মুক্তিযোদ্ধারা ক্যান্টনমেন্টে ছিলেন। যে 15 আগস্ট ঘটেছে এটা অনিবার্য ছিল, কারণ এই মুক্তিযুদ্ধ সেনাবাহিনীরা সেদিন মুক্তিযুদ্ধ করেছেন গণতন্ত্রের সপক্ষে। শেখ মুজিবকে স্বৈরশাসক হওয়ার জন্য তারা মুক্তিযুদ্ধ করেন নাই। সেই কারণেই 15 আগস্ট অনিবার্য ছিল। শেখ মুজিবের ভাগ্যে নির্মম পরিহাস, উনি এটা বরণ করতে হয়েছে। তাই আমরা বলতে চাই 1975 সাল আরেকটি ঘটনা ঘটেছে। 1975 সালের 3রা নভেম্বর খালেদ মোশাররফ কু করলেন, খন্দকার মোশতাককে বঙ্গভবনে বন্দি করে রাখলেন, সেনাপ্রধান জিয়াউর রহমানকে তার বাসভবনে বন্দি করলেন, বিচারপতি সায়েমকে এনে রাষ্ট্রপতি করলেন খন্দকার মোশতাকের জায়গায়। 4 তারিখ ঢাকা শহরে আমরা একটি মিছিল দেখেছি। সেই মিছিলটি হলো খালেদ মোশাররফের মা তার ভাই রাশেদ মোশাররফের নেতৃত্বে। সেখানে একটি বিশাল শেখ মুজিবের প্রতিকৃতি নিয়ে উনি একটি মিছিল করে 32 নম্বরে গিয়ে শেষ করলেন। সেখানে উনি বক্তব্য রাখলেন, প্রয়োজন পড়ে ভারত সরকারের কাছে উদাত্ত আহ্বান জানালেন, খালেদ মোশাররফের সরকারকে টিকিয়ে রাখার স্বার্থে প্রয়োজন পড়ে ভারত সেনাবাহিনীকে যেন সাহায্য করে। এরপর বাংলাদেশের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা আবার একত্রিত হলেন, মানুষ একত্রিত হলো। 6 নভেম্বর মধ্যরাত্রির পরে বাংলাদেশে একটি মাত্র বিপ্লব সংগঠিত হয়েছে। সেই বিপ্লবটি হলো 7ই নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব, যাকে আমরা সিপাহী জনতার সংগতি দিবস হিসেবে, বিপ্লব দিবস হিসেবে পালন করি। সেই বিপ্লবের মধ্য দিয়ে সেনাবাহিনী তাদের প্রিয় নেতাকে তার বাসভবন থেকে মুক্ত করে নিয়ে আসেন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সেদিন হুমকির সম্মুখীন। সেদিন তারা এনে আবার রেডিও টেলিভিশনে একটি কণ্ঠ ভেসে আসলো বেলা 10:30 সময়। আমি জেনারেল জিয়া বলছি, সেনাবাহিনীকে ব্যারেকে ফিরে যাওয়ার জন্য বললেন, মানুষকে শান্ত হওয়ার জন্য বললেন। এখান থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের ক্ষমতার পাদপীঠে তাকে সেনাবাহিনীরা নিয়ে আসেন। কাউকে হত্যা বা কু করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসে নাই। শেখ মুজিব জিয়াউর রহমান সবচেয়ে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা ছিলেন, তাকে বাদ দিয়ে শফিউল্লাহকে সেনা প্রদান করেছিলেন। কারণ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এটি উনি সহ্য করতে পারেন নাই।